আচ্ছা, লিনিয়ার অ্যালজেব্রা আজকে যেটা বলছি সেটা হচ্ছে অ্যানিহিলেটরের যে প্রবলেমস গুলো, ঠিক আছে? সেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। যে কবার পরীক্ষা হচ্ছে প্রত্যেকবার কিন্তু 5 নম্বর একটা করে অ্যানিহিলেটর বের করার প্রবলেম রয়েছেই, ঠিক আছে? তো ফার্স্ট আমরা দেখি আগে অ্যানিহিলেটরের ডেফিনিশনটাকে দেখে নিই। অ্যানিহিলেটর কাকে বলে? ঠিক আছে, কতটা হচ্ছে অ্যানিহিলেটর, এখানে লিখ। ডেফিনেশনটাও পড়তে হবে আমাদের, ঠিক আছে? ডেফিনেশনটাও পরীক্ষা এসছে যে অ্যানিহিলেটর কাকে বলে, তারপরে তার রেসপেক্টে অঙ্ক দিয়েছে একটা। এখানে লিখি অ্যানিহিলেটর হচ্ছে ডুয়াল বেসের সঙ্গে রিলেটেড একটা টপিক। লেট ক্যাপিটাল ভি বি এ ভেক্টর স্পেস, be a vector space over the field, over the field F, over the field F, and S be a subset, and S be a subset of V, ঠিক আছে? বা এস বলতে পারিস, ডাব্লিউ বলতে পারিস, যাই খুশি, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি ধর ডাব্লিউ বলছি, কোশ্চেনে বেশিরভাগ ক্ষেত্রে ডাব্লিউ ইউজ করে কথাটা। let V be a vector space over the field F and W be a subset of V, just subset বলছি, ঠিক আছে? Subset of V. The annihilator of W, the annihilator of W is denoted is denoted by A of W or W naught, ঠিক আছে? আমরা এই নোটেশনটা ইউজ করবো, W naught, and is defined by and is defined by and is defined by কিভাবে ডিফাইন করছে না, W naught হচ্ছে একটা সেট, এমন একটা সেট যার জন্য সেখানে কারা থাকবে, সেখানে থাকবে হচ্ছে কিছু লিনিয়ার ফাংশন, অর্থাৎ ভি স্টারের মেম্বার থাকবে, ঠিক আছে? ভি এর যে ডুয়াল স্পেস, যার মধ্যে তোর লিনিয়ার ফাংশনাল গুলো রয়েছে, ভি স্টার যে ডুয়াল স্পেস ভি স্টার ভি এর জন্য, সেই ভি স্টারের মেম্বার থাকবে, কিন্তু সব মেম্বার থাকবে না, তাহলে তো ভি স্টার ইকুয়ালস টু ডাব্লিউ নট হয়ে যেত। সব মেম্বার থাকবে না, তার জন্য একটা স্পেশাল প্রপার্টি স্যাটিসফাই করতে হবে, ঠিক আছে? সেটা কি? তাহলে এখানে এফ বিলংস টু ভি স্টার গুলো থাকবে such that এফ অফ আলফা, এফ অফ আলফা বা এফ অফ ভি, যাই বলিস না কেন, এফ অফ আলফা ইকুয়ালস টু জিরো হয়ে যেতে হবে। এফ অফ আলফাকে জিরো হয়ে যেতে হবে ফর অল আলফা বিলংস টু ডাব্লু, ফর অল আলফা বিলংস টু ডাব্লু। যদি এই কন্ডিশনটি স্যাটিসফাই করে, তখন আমরা বলতে পারবো যে তোর এফটা ডাব্লু নট এর মেম্বার, ঠিক আছে? আমাদের এই কন্ডিশন গুলো স্যাটিসফাই করতে হবে, অর্থাৎ যে সমস্ত লিনিয়ার ফাংশনালের আন্ডারে এস এর মধ্যে থাকা এলিমেন্ট গুলোর ইমেজ জিরো হয়ে যায়, সেগুলোই হচ্ছে ডাব্লু নট এর মেম্বার, ঠিক আছে? তার মানে দ্যাট ইজ, এভাবে তাহলে আমরা ঘুরিয়ে বলতেই পারি কথাটাকে, দ্যাট ইজ দি অ্যানিহিলেটর ডাব্লু নট of W is the set of linear functionals F belongs to V star such that, কিরকম ফাংশনাল হতে হবে না, such that F alpha equals to 0 হতে হবে for all alpha belongs to S, অর্থাৎ S এর মধ্যে যে সমস্ত আলফা রয়েছে, S এর যারা এলিমেন্ট, তাদের ইমেজ ওই F এর রেসপেক্টে যদি 0 হয়, তাহলে সেই F টা ডাব্লিউ নট এর মেম্বার হবে। এই S লিখছি কেন, এটা ডাব্লিউ, ঠিক আছে?
ডাব্লুর মধ্যে যে সমস্ত এলিমেন্ট গুলো রয়েছে তাদের ইমেজ যদি 0 হয়, কার আন্ডারে? এফ এর আন্ডারে, তাহলে এফটা ডাব্লু নট এর মেম্বার হবে। ঠিক আছে, তাহলে এইখানে এই ডেফিনেশনের উপর ভিত্তি করে আমাদের প্রবলেম গুলো থাকে পরীক্ষাতে। ঠিক আছে, আমি এখানে একটা জাস্ট রেজাল্ট বলে রাখছি, সেটা খুব ইউজফুল একটা রেজাল্ট। আমি থিওরির ক্লাস যদি টাইম পাই তো করাবো আলাদা করে, যদি, কিন্তু আপাতত জাস্ট এটা লিখে রাখছি। ডাইমেনশন অফ ডাব্লু প্লাস ডাইমেনশন অফ ডাব্লু নট। ঠিক আছে, ডাব্লু ডাইমেনশন এবং ডাব্লু নটের ডাইমেনশন যেমন এটা আমাদের ছিল হচ্ছে তোর সিলভেস্টার্স ল অফ নালিটি বলে যেটা ছিল, র্যাঙ্ক নালিটি থিওরেম, সেই রকম যে ডাইমেনশন অফ কার টি প্লাস ডাইমেনশন অফ ইমেজ টি ইকুয়াল টু ডাইমেনশন অফ ভি, সেরকম টাইপের ডাইমেনশন অফ ডাব্লু প্লাস ডাইমেনশন অফ ডাব্লু নট ইজ ইকুয়ালস টু হবে ডাইমেনশন অফ ভি, ডাইমেনশন অফ ভি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের কাজে লাগবে। যেমন ধর ফর এক্সাম্পল আমি যদি একটা এক্সাম্পল দিই এরকম ভাবে, ধর ভিটা হচ্ছে আমার কাছে R3, তাহলে ডাইমেনশন অফ ভি হচ্ছে 3, ডাইমেনশন অফ ভি ইজ ইকুয়ালস টু হচ্ছে 3। তারপর ধর ডাব্লুটা আমি দিয়ে দিচ্ছি, ডাব্লুটা হচ্ছে সামথিং এল অফ আলফা কমা বিটা, দুটো ভেক্টরের লিনিয়ার স্প্যান হচ্ছে ডাব্লু, ডাব্লুটা ধরলাম দুটো ভেক্টরের লিনিয়ার স্প্যান, এবং সেটাই ধরলাম তার বেসিস, সেটাই ধরলাম ডাব্লুর বেসিস। তো সেই রেসপেক্টে ডাব্লুর ডাইমেনশন কি হবে? ডাব্লুর ডাইমেনশন হবে 2, বেসিসের মধ্যে দুটো এলিমেন্ট আলফা বিটা রয়েছে, তার মানে ডাব্লুর ডাইমেনশন 2 হবে। তাহলে দেয়ারফর যদি আমাদের শর্ট কোয়েশ্চেনে জিজ্ঞাসা করে ডাব্লু নটের অ্যানিলেটরের ডাইমেনশন কি হবে, সেটা কিন্তু তাহলে কত হবে? ডাইমেনশন অফ ভি, পরের ফর্মুলা থেকে ডাইমেনশন অফ ভি মাইনাস দিস মাইনাস ডাইমেনশন অফ ডাব্লু, দ্যাট ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে 3 মাইনাস 2, দ্যাট ইজ ইকুয়ালস টু 1। অর্থাৎ যদি ডাইমেনশন অফ ডাব্লু নটের বেসিস বের করতে বলে, তাহলে এটার যে বেসিস হবে তার মধ্যে কিন্তু একটাই এলিমেন্ট থাকবে, এটার যে বেসিস হবে সেই বেসিসের মধ্যে কিন্তু জাস্ট একটাই এলিমেন্ট থাকবে, একাধিক নয়। যদি এখানে 2 বেরোতো তাহলে দুটো এলিমেন্ট থাকবে। ঠিক আছে, এই কনসেপ্টটা বলে রাখলাম কারণ এটা কিন্তু আমি প্রত্যেকটা অঙ্কে ইউজ করবো, কারণ অনেকেই দেখায় না, নিজেদের মতো মনে করে একটা লিখে দেয় যে একটাই এলিমেন্ট আছে, কেন একটা এলিমেন্ট আছে সেটা কিন্তু এটা দিয়ে ব্যাখ্যা করা যাবে। ঠিক আছে, এবার কি কি প্রবলেম এক্সামে এসছে সেটা দেখ। আচ্ছা, এখানে দেখ, তোর প্রত্যেকবারই দিয়েছে হচ্ছে অ্যানিলেটর বের করতে, একটা তোর সাবস্পেস দিয়ে দিয়েছে বা একটা তোর কোনো ডাব্লু দিয়েছে যেটা কিনা দুটো ভেক্টর দিয়ে স্প্যান করা আছে, তাদের অ্যানিলেটর বের করতে বলেছে। এই টাইপের কোশ্চেন গুলোই আসে। আচ্ছা, এখানে কোয়েশ্চেন গুলো ফলো কর। যেমন প্রথম কোয়েশ্চেন একটা দিয়েছে, প্রথমে একটা দেখিনি কি টাইপের কোয়েশ্চেন আছে। ডাব্লু হচ্ছে একটা সাবস্পেস অফ R3 স্প্যান বাই 1 1 0 0 1, এরকম দুটো ভেক্টর দিয়ে স্প্যান করা আছে, অর্থাৎ ডাব্লু ইজ নাথিং বাট এল অফ দিস এন্ড দিস। তাহলে তার অ্যানিলেটর বার করতে বলেছে, 2020-তে এসছে কোয়েশ্চেনটা। ঠিক আছে, তারপর যেমন ধর একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা, এখানে তিনটা ভেক্টর, একটু বড় সড়ো ভেক্টর দিয়েছে, সেই ভেক্টর দিয়ে স্প্যান বলে দিয়েছে, তাহলে তার বেসিস অফ অ্যানিলেটর বের করতে বলেছে, 2022-এ এসছে। তারপর আরো একটা কোয়েশ্চেন, তাহলে টাইপ গুলো একই থাকছে। তারপর একটা টাইপ দিয়েছে, সেটা হচ্ছে জাস্ট ডাব্লু একটা সাবস্পেস আকারে দিয়ে দিয়েছে, তো সেটা কি কি ভেক্টর দিয়ে স্প্যান করা সেটা দেয়নি, কিন্তু এটা দিয়ে দিয়েছে মানে এখান থেকে আমরা সহজেই বের করে নিতে পারবো কি কি ভেক্টর দিয়ে স্প্যান করা। ঠিক আছে, এটা আমরা প্রিভিয়াস তোর সেমিস্টার শিখেছি যখন লিনিয়ার অ্যালজেব্রা ছিল। তো এই ভেক্টর গুলো এই ইকুয়েশন থেকে আমরা পেয়ে যাব যে ডাব্লুটা কি কি ভেক্টর দিয়ে স্প্যান করা আছে। তো সেটা আমাদের উজ্জ্বল আছে, এখানে দেয়নি, ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা। তো ফাইন্ড দি অ্যানিলেটর অফ ডাব্লু, তাহলে মোটামুটি গড়পড়তা একই টাইপের কোয়েশ্চেন, এবং প্রত্যেকটা ইয়ারে কিন্তু এসছে, সেটা একটা দেখে রাখ। যেমন এখানে ডিফাইন অ্যানিলেটর অফ সাসপেন্স, যেটা এক্ষুনি লিখলাম সেটা এসছে পরীক্ষাতে।
এই টাইপের কোয়েশ্চেন গুলো আমরা যদি করি তাহলে কিন্তু অবশ্যই 5 নম্বর তাহলে আজকের ক্লাস থেকে পেয়ে যাবো এক্সামে। তো শুরু কর। এবং প্রত্যেকটা ইয়ারে কিন্তু এসছে, যে আসেনি এরকম নয়, এবং 5 নম্বর করে করেই কিন্তু এসছে। যাই হোক, শুরু করি। ফার্স্ট আমি বেসিক একটা প্রবলেম নিয়ে শুরু করি, 110011টা নিয়ে করছি। ঠিক আছে, ফার্স্টে এই অঙ্কটা নিয়ে করি। আচ্ছা দেখ, তো ডাব্লুটা আমাদের দিয়ে দিয়েছে হচ্ছে 110011 দিয়ে স্প্যান করা আছে। ঠিক আছে, তার এখানে ভিটা যেটা দিয়েছে, ভিটা দেখ দিয়ে দিয়েছে R3। তাহলে ভিটা ভেক্টর স্পেসটা হচ্ছে R3। এফটা কি, এফটা হচ্ছে তার মানে আর, ফিল্ডটা হচ্ছে আর। ঠিক আছে, এখানে ডাব্লুটা কি, ডাব্লুটা হচ্ছে স্প্যান বাই এল অফ 1,1,0 অ্যান্ড 0,1,1। যেহেতু স্প্যান বলেছে মানে এটা কি, এই দুটোর এল, এদের এই দুটো ভেক্টর যে লিনিয়ার স্প্যান সেটা ডাব্লুর সঙ্গে সমান। অর্থাৎ দিস ইজ ইকুয়াল টু, আমি লিখে রাখছি সামথিং এল অফ আলফা 1, ধর আলফা 2 লিখে রাখছি। আলফা 1 আলফা 2, হোয়ার আলফা 1টা কত, আলফা 1টা ধর ফার্স্ট ভেক্টরটা 1 1 0, এবং আলফা 2টা কত, আলফা 2টা হচ্ছে 0 1 1। আমি জানতে চাইছি ডাব্লুর ডাইমেনশনটা কত, ডাব্লুর ডাইমেনশনটা কত, হ্যালো, ডাব্লুর ডাইমেনশনটা কত? তো ডাব্লুর মধ্যে একটা কথা আমাদের কোয়েশ্চেনে বলাই আছে, সেটা হচ্ছে ডাব্লুটা হচ্ছে 1 1 0 এবং 0 1 1 দিয়ে স্প্যান্ড হয়েছে। এখন যদি দেখাতে পারি যে এই দুটো ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তার মানে এই সেটটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, আবার আবার এই সেটটা দিয়ে ডাব্লুটা স্প্যান্ড, তার মানে এটাই তার বেসিস হয়ে যাবে, 1 1 0 0 1 1টা বেসিস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে লিখি, in order to examine in order to examine এই অঙ্ক কিন্তু অনেক ছোট করে করা যায়। আমি জাস্ট কনসেপ্ট দিয়ে যদি বলি যে আমি একটাই ভেক্টর ফাইন্ড করব, অ্যানিলেটরের মধ্যে একটাই ভেক্টর থাকবে, সেটা আমি ডাইরেক্ট ফাইন্ড করে 2 3 লাইনে অঙ্ক হয়ে যায়। কিন্তু আমাকে 5 নম্বর দিয়েছে, কিন্তু মুখ থেকে 5 নম্বর দেবে না। ঠিক আছে, আমাকে কিন্তু তাহলে পুরো জিনিসটা ডিটেলস আলোচনা করে কেন একটাই ভেক্টর বার করবে অ্যানিলেটরের জন্য, সেটা আমাদের দেখিয়ে দিয়ে আমি বলছি ব্যাপারটাকে। কখন দুটো ভেক্টর বার করতে হবে সেগুলো আমি পরপর বলছি। in order to examine the in order to examine that alpha 1 and alpha 2 are linearly independent, are linearly independent. In order to examine that dependent, we consider the relation, consider the relation ফাইন্ড করছি। কি ধরে নিতে হয় না, C1 alpha 1 plus C2 alpha 2, C1 alpha 1 plus C2 alpha 2 equals to, আমাকে ধরতে হয় থিটা, C1 alpha 1 plus C2 alpha 2 equals to থিটা ধরতে হয়। তার মানে দিস ইমপ্লাইজ, আমাকে দেখাতে হয় তারপর যে C1 C2 দুজনেই যদি 0 হয়ে যায়, তার মানে আলফা 1 আলফা 2 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। ঠিক আছে, আলফা 1 এবং আলফা 2 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তাহলে C1 আলফা 1 এর ভ্যালু বসা, আলফা 1 এর ভ্যালু কত, 1 1 0 0 1 1, তাহলে 1 1 0 প্লাস C2 into 0 1 1, থিটা মানে হচ্ছে নাল ভেক্টর অফ R3, থিটা মানে হচ্ছে এখানে নাল ভেক্টর অফ R3, এবং নাল ভেক্টর অফ R3 নিশ্চয়ই 0 0 0। ক্যালকুলেট কর C1 প্লাস C2 কমা, এই যে C1 আছে এক প্রথমে, এখানে 0 আছে যেহেতু শুধু, তাহলে প্রথম কম্পোনেন্ট C1, তারপর এখান থেকে C1, এখান থেকে C2,
আর এখানে কি আছে, এখানে হচ্ছে C2 equals to 0 0 0, তাহলে this implies C1 equals to 0, C1 plus C2 equals to 0, C2 equals to 0, তার মানে এখানে একমাত্র কম্বিনেশন হচ্ছে C1 C2 0, C1 এবং C2 0, এছাড়া আর কিছু পেতেই পারি না আমরা এখানে। ঠিক আছে, এখানে কিন্তু আমরা অবভিয়াসলি C1 C2টাকে 0ই পাচ্ছি। তার এখানে লিখে নে, কারণ C1 ইকুয়াল টু 0, C2 ইকুয়াল টু 0 আবার যদি এখানে বসাই তাহলে স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। ফলে দিস ইমপ্লাইজ, তাহলে C1 ইকুয়ালস টু C2 ইকুয়ালস টু 0, যখনই দুটো কম্বিনেশন, দুটো কনস্ট্যান্ট 0 হয়ে যাচ্ছে তখন সেটটা কি হচ্ছে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তার মানে দিস ইমপ্লাইজ ডাব্লু, যে আলফা ওয়ান আলফা টুর যে সেটটা রয়েছে, ডাব্লুটা আলফা ওয়ান আলফা টুর সেট নয়। ঠিক আছে, শুধুমাত্র আলফা ওয়ান আলফা টু লেখ, ডাব্লু দিস না এখন, ডাব্লুটা তো এল অফ দিস। তাহলে শুধু লেখ যে আলফা ওয়ান আলফা টু, আলফা ওয়ান কমা আলফা টু ইজ linearly independent set of vectors, independent set of vectors, set of vectors হয়েছে। আর দুটাকে কমপ্লিট কর। হয়েছে এতটা? হ্যাঁ স্যার। আচ্ছা, C1 C2 = 0 পেয়েছি মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট পেয়ে গেছে, বা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট পেয়েছে আবার এল অফ দিস, মানে এল অফ আলফা ওয়ান আলফা টুটা হচ্ছে ডাব্লু, আবার আলফা ওয়ান আলফা টু সেটটা আবার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তার মানে তো এটা এখান থেকে এটাই মিন করছে যে আলফা ওয়ান আলফা টুটা হচ্ছে তার বেসিস, আলফা ওয়ান আলফা টুটা হচ্ছে ডাব্লুর বেসিস মিন করছে। ঠিক আছে, এসব কেউ দেখায় না এগুলোতে, কিন্তু না দেখালে আবার হবে না, দু তিন লাইনে কিন্তু হ্যান্ড বের করা হয়ে যায় যদি এসব না করে করি। এগুলো যদি মনে মনে রেখে দিই তাহলে কিন্তু দু তিন লাইনে বেরিয়ে যাবে, 5 নম্বর কিন্তু দেবে না। হ্যান্ড যে অ্যাকচুয়াল জায়গাটা যখন ফাইন্ড করবো সেই জায়গাটা একদমই অল্প, সেটার জন্য কখনোই 5 নম্বর দেবে না। 5 নম্বর যখন দিয়েছে প্রথম থেকে কেন কি করছি সেটা বলে বলে করাই ভালো। স্যার তাহলে এটার থেকে তো এমসিকিউ আসে। এটা থেকে যদি এমসিকিউ আসে তখন সেই সময় ছোট করে করব, শুধুমাত্র হুম। বার করার সময় যেটুকুনি করা সেটা করবো। কিন্তু 5 নম্বরের অঙ্কে যা করছি পুরো করে দিয়ে আসবে সুন্দর করে। তাহলে দেওয়ার 4, এটা 2, ফ্রম 1 and 2 we can conclude that, we can conclude that কি বলতে পারি, না আলফা ওয়ান আলফা টু is a basis, is a basis of, কার বেসিস, ডাব্লুর বেসিস। ঠিক আছে, তাহলে ডাব্লুর বেসিসে কটা এলিমেন্ট, দুটো এলিমেন্ট। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর ডাইমেনশন অফ ডাব্লু ইকুয়ালস টু হয়ে গেল 2, কারণ ডাইমেনশন ডাব্লুর বেসিসে দুটো এলিমেন্ট, এই ডাইমেনশন অফ ডাব্লু হচ্ছে 2। তার মানে ডাব্লু ইজ এ টু ডাইমেনশনাল সাবস্পেস অফ, টু ডাইমেনশনাল সাবস্পেসই বলতে পারি এটাকে, সাবস্পেস অফ R3। ঠিক আছে, দেখ এখানে সাবস্পেস বলাই আছে যদিও, সাবস্পেস অফ R3, তার মানে কথাটা যদি একটু লিখি, তুই গুছিয়ে গেছি লিখবি সুন্দর করে। দিস ইমপ্লাইজ ডাব্লু ইজ এ টু ডাইমেনশনাল সাবস্পেস অফ V বা R3।
ভি মানেই তো R3 আমাদের কাছে এখানে অঙ্কটাতে, 2 ডাইমেনশনাল সাবস্পেস অফ R3। এবার আমি তাহলে ডাব্লু নটের জন্য, অর্থাৎ অ্যানিলেটর অফ ডাব্লুর জন্য আমাদের বেসিস বার করতে বলছে। তাহলে বেসিসে কটা এলিমেন্ট আছে সেটা আমাদের বার করতে হবে আগে। একটা বেসিস বার করতে বলছে অ্যানিলেটরের জন্য, তাহলে বেসিসের মধ্যে যেমন এখানে ডাব্লুর বেসিসে দুটো এলিমেন্ট আলফা 1 আলফা 2 পেলাম, আলফা 1 আলফা 2 পেলাম। আমি যদি না জানতে পারি যে ডাব্লু নটের বেসিসে কটা এলিমেন্ট থাকবে এক্স্যাক্টলি, তাহলে আমি কিভাবে বের করব? আমি যদি জানি যে ডাব্লু নটের বেসিসে দুটো এলিমেন্ট থাকবে, তারপর আমি আলফা 1 আলফা 2 বের করলাম। কিন্তু যদি আমি এটাই না জানি যে ডাব্লু নটের বেসিসে থাকবে কটা এলিমেন্ট, তাহলে আমি কিভাবে বের করব, বা কার জন্য করব, বা কটা ফাইন্ড করব? তো সেটার জন্য এবার আমরা ডাব্লুর যেহেতু ডাইমেনশন 2 পেয়ে গেছি, R3 যেহেতু ডাইমেনশন 3, তাহলে 2 মানে 3 - 2 করলেই আমরা পাবো হচ্ছে 1। তার মানে এই একটাই হবে হচ্ছে ডাব্লু নটের ডাইমেনশন। অর্থাৎ ডাব্লু নটের জন্য যে বেসিস বার করতে বলছে সেই বেসিসে একটাই মাত্র এলিমেন্ট বার করতে হবে আমাদের, ঠিক আছে? অথচ 90% জায়গায় আমি দেখেছি জাস্ট একটা এলিমেন্ট বার করতে হবে, ধরে নিয়ে কাজ করে দেয়, একটাই বার করছি। কেন একটা বার করছি বেশিরভাগ জায়গাতেই লেখা থাকে না, ঠিক আছে? তো সেই জিনিসটা আমি এখানে বলার জন্য এত কিছু করলাম, এবং 5 নম্বরের জন্য অবশ্যই করা উচিত। যাই হোক, দেখ, নাও উই নো দ্যাট কি জানি, যেটা একটু আগে বলেছি, ডাইমেনশন অফ ডাব্লু প্লাস ডাইমেনশন অফ ডাব্লু নট, অর্থাৎ অ্যানিলেটর অফ ডাব্লু ইজ ইকুয়ালস টু ডাইমেনশন অফ ভি। তার মানে দিস ইমপ্লাইজ ডাইমেনশন অফ ডাব্লু নট ইজ ইকুয়ালস টু ডাইমেনশন অফ ভি মাইনাস ডাইমেনশন অফ ডাব্লু। এখন ডাইমেনশন অফ ভি মানে কি? ডাইমেনশন অফ ভি মানে হচ্ছে তোর R3। ডাইমেনশন অফ ভি মানে কত? মানে ভি হচ্ছে R3, R3 ডাইমেনশন 3, এটার ডাইমেনশন হচ্ছে 2, এটার ডাইমেনশন কত? 2। তাহলে এটার অ্যানিলেটরের ডাইমেনশন হচ্ছে 1। তাহলে যে বেসিসটা ফাইন্ড করতে বলছে অ্যানিলেটরের জন্য, তার মধ্যে একটাই এলিমেন্ট থাকবে, খাটনি কিন্তু কমে গেল। যদি ডাব্লুর মধ্যে একটা এলিমেন্ট দিয়ে বলে রাখতো একটা এলিমেন্ট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু খাটনি আমাদের বাড়তো, তখন 3 - 1 হয়ে অ্যানিলেটরের জন্য 2 বেরোতো, ফলে দুটো এলিমেন্ট বার করতে হতো, ঠিক আছে? এখানে যদি ডাইমেনশনে এখানে তোর 2 দেওয়া আছে, ফলে এখানে খাটনিটা কম আছে, একটা করলেই হবে। তাহলে দেয়ার ফোর বেসিস অফ ডাব্লু নট contains one element, let that বেসিস ধরে নে, এটা বেসিস ধরে নে। কি ধরবি? let s equals to একটা এলিমেন্ট ধর, তাহলে f ধরছি, s equal to f be a basis of w not, w not এর বেসিস ধরলাম। এই যে একটাই কেন ধরলাম, শুরুই করে ওরা অঙ্ক এখান থেকে। কেন একটা ধরলাম, কেন দুটো ধরবো, সেসব কোনো গল্পই থাকে না, শুরুই করে এটা দিয়ে। অন্য অঙ্ক দিলে তাহলে কি একটাই ধরে করবো? জিনিসটা তো ভুল হয়ে যাবে। আর যদি ডাব্লুর এখানে একটা এলিমেন্ট থাকে, তাহলে কি এখানে একটা ধরবো? এখানে দুটো এলিমেন্ট ধরতে হবে তখন। তো অন্য কোনো ফিল্ড দিয়ে দিলে তখন কি এরকমই চলবে নাকি? কেন আমি একটা ধরলাম সেই গল্প পুরো পুরো করা হয়েছে। বোঝা গেছে এতটা? কখনো এমসিকিউ আসলে শর্ট কোশ্চেনে, সেক্ষেত্রে আমরা একটাই হবে, বাকি ক্যালকুলেশন মনে মনে ভেবে নিয়ে একটাই হবে এখানে, সেই হিসাবে পরের ক্যালকুলেশন করে শুধু অ্যানিলেটরটা বের করবো। কিন্তু সাবজেক্টিভে 5 নম্বরে ওইটুকুনি করলে হবে না, কারণ এরপরে ক্যালকুলেশন দেখলেই বুঝতে পারবি এটা 5 নম্বরের জন্য নয়। লিখে দাও।
কোন জায়গাটা? হয়নি, হ্যাঁ লাস্টে না। ঠিক আছে, এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিসে রাখবি। একটা অঙ্ক কিন্তু এখান থেকে কমন পাওয়াই যাবে, হয়তো ভেক্টর গুলো চেঞ্জ করে দেবে, কিন্তু বাকি কিন্তু টাইপ সেম থাকছে। অনেক সময় 7 নম্বরও পেতে পারিস, একটা এমসিকিউ একটা ব্রড কোয়েশ্চেন, জাস্ট এরকম সোজা একটা টপিকের উপর থেকে। যাই হোক, দেখ যেটা বলছিলাম, টেস্টটা এরকম পেয়ে গেলাম, বি বেসিস অফ ডাব্লিউ নট, সেই এফটাকে এবার ফাইন্ড করব। এফটাকে এবার বের করব। এফটা বের করা খুবই সহজ। এফটাকে আমরা ধরে নেবো হচ্ছে সামথিং a1 x1 প্লাস a2 x2, এভাবে ধরে নিতে হয়, ঠিক আছে? তাহলে এখানে লিখ, হয়েছে দাদুর সবার? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, লেট লেট এফ আলফা লেট এরকম ভাবে লিখ, লেট ফর অল আলফা ব্র্যাকেট ইকুয়ালস টু এক্স ওয়াই। এক সেকেন্ড, তার একটু কিভাবে লিখলে ভালো হয়। এফ ফ্রম R3 থেকে আরে লিখলাম বেসিস অফ ডাব্লিউ নট, ঠিক আছে বুঝলাম। তো এফটা যদি, মানে এই সেটটা যদি ডাব্লিউ নট এর বেসিস হয়, নিশ্চয়ই এফটা ডাব্লিউ নট এর মেম্বার, এফটা অবশ্যই ডাব্লিউ নট এর মেম্বার। তাহলে লেট এফ বিলংস টু ডাব্লিউ নট, লেট না, তাহলে দিস ইমপ্লাইজ এফ বিলংস টু ডাব্লিউ নট। যেটা ডাব্লিউ নট এর বেসিসে রয়েছে সেই এলিমেন্ট অবশ্যই ডাব্লিউ নট এর মধ্যে রয়েছে। এখন 1 0 0 0 1 0 0 0 1, এই তিনটা তো একটা বেসিস, স্ট্যান্ডার্ড বেসিস অফ R3। এই তিনজন নিজেরা কি R3 মেম্বার নয়? তিনজনে তো R3 মেম্বারই, অবশ্যই R3 মেম্বার। কারণ বেসিস হওয়ার জন্য আগে নন এমটি সাবসেট হতে হবে তাকে, যার যার বেসিস হবে, যে ভেক্টর স্পেসের বেসিস হবে কোনো একটা সেট, সেই সেটটাকে সেই ভেক্টর স্পেসের সাবসেট হতে হবে, অর্থাৎ তার মধ্যে বেসিসের মধ্যে যারা থাকবে তারা ভেক্টর স্পেস থেকেই এলিমেন্ট আসতে হবে, অন্য জায়গা থেকে আসলে হবে না। তাহলে ডাব্লিউ নটের যেহেতু বেসিস, এফটা ডাব্লিউ নটে আছেই। আর এফটা যেহেতু ডাব্লিউ নটে আছেই, তার মানে এফটা কিন্তু একটা লিনিয়ার ফাংশনাল। তার মানে দিস ইমপ্লাইজ এফ বিলংস টু কিন্তু ভি স্টার হবেই, এফটা কিন্তু ভি স্টারে থাকবেই, ঠিক আছে? তাহলে আমি ধরে নিচ্ছি লেট এফ ফ্রম ভি স্টারে কারা থাকে, R3 থেকে আর এ যারা লিনিয়ার ফাংশনাল হয় তারা থাকে। লেট এফ ফ্রম R3 টু আর বি এ লিনিয়ার ফাংশনাল defined by f of x, y যদি নিস, f of x, y, সেটা হবে হচ্ছে নিজেদের মতো করে a1 x প্লাস a2 y নিতে পারিস, a b দিয়ে নিতে পারিস, আমি a b দিয়ে নিচ্ছি, ধর ax প্লাস by নিয়ে নিচ্ছি। ফর অল x, y, সরি সরি দাঁড়া, এটা তোর R3 তে রয়েছে, তাহলে xy নিলে হবে না, xyz নিতে হবে, xyz নিতে হবে, R2 হলে xy নিলে হতো। তাহলে ax প্লাস by প্লাস cz, ঠিক আছে? ফর অল x, y, z belongs to R3, এফটাকে এইভাবেই নিতে হবে, ঠিক আছে? এফটা হচ্ছে লিনিয়ার ফাংশনাল ফ্রম R3 থেকে আর, ফাংশনাল এল হবে, হয়েছে? আমাদের কাজ থাকবে এবিসিটাকে বার করলেই হয়ে যাবে। এবার লেখ নাও, সিন্স এফ, এফটা কোথায় রয়েছে? ডাব্লিউ নটে যেহেতু রয়েছে,
আমাকে বল এফ যদি ডাব্লিউ নটে থাকে তাহলে এফ আলফা গুলো কি হবে? এফ ডাব্লিউ নটে থাকলে এফ আলফা কি হবে? 0 0 হবে। কোন আলফার জন্য? যে আলফা গুলো ডাব্লিউ তে আছে, যে আলফা গুলো ডাব্লিউ তে আছে। তাহলে দেয়ার ফোর, তাহলে ডাব্লিউ তে কি কি আলফা রয়েছে? ডাব্লিউ তে যে আলফা গুলো রয়েছে তারা কি কি আলফা রয়েছে দেখ। আলফা 1 আলফা 2 অর্থাৎ 1 1 0 0 1 1, এই যে এরা এগুলো রয়েছে 1 1 0 0 1 1। তাহলে বসা ওখানে। লিনিয়ার অঙ্কগুলো কিন্তু বেশ সুন্দর, একটু শুধু প্র্যাকটিস দরকার, তাহলে কিন্তু পরীক্ষা করে আসা যাবে। তাহলে দেয়ার ফোর, তাহলে এফ অফ যে আলফা 1 ধরেছিলাম সেটা তো ডাব্লিউর মেম্বার, সেটাও 0, অ্যান্ড এফ আলফা 2 টাও 0। এফ আলফা 1 যদি 0 করিস, এফ আলফা 1 মানেটা কি ছিল? এফ আলফা 1 মানে ছিল, বল, এফ আলফা 1 ভেক্টরটা কত ছিল দেখলাম? হ্যালো, আলফা 110 1 1 0 ইকুয়ালস টু 0। তাহলে 1 1 0 যদি করিস, এখানে 1 1 0 বসা, তার মানে এ প্লাস বি, ঠিক আছে, এ ইন্টু 1 প্লাস বি ইন্টু 1 প্লাস সি ইন্টু 0 সমান 0। তার মানে পেয়ে যাচ্ছিস কত বল? পেয়ে গেলি হচ্ছে এ প্লাস বি ইকুয়ালস টু 0। এটা একটা ইকুয়েশন। আবার এফ আলফা 2 কে 0 কর। এফ আলফা 2 সমান যদি 0 হয়, তার মানে এফ অফ আলফা 2 মানে কি ছিল? 0 1 1 ইকুয়ালস টু 0। তার মানে এ ইন্টু 0 প্লাস বি ইন্টু 1 প্লাস সি ইন্টু 1 সমান 0। তার মানে দিস ইমপ্লাইজ বি প্লাস সি ইকুয়ালস টু 0। দিস, তাহলে এই দুটোকে 3 আর 4 কে সলভ করে আমাকে এবিসি বার করতে হবে। এবার অবশ্যই ইন্ডিপেন্ডেন্টলি তিনটে বেরোবে না, তিনটে কনস্ট্যান্ট ভ্যালু পাবো না আমরা, বিকজ 3 আর 4 অর্থাৎ দুটো ইকুয়েশন আছে, কিন্তু আননোন আমার কাছে তিনটে আছে, এ বি সি। তিনটে আননোন, দুটো ইকুয়েশন, কখনোই আমরা তোর ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু কিন্তু পাবো না। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু কিন্তু আমরা সেক্ষেত্রে সবসময় যে পাবো তার কিন্তু মানে সব, তার কোনো গ্যারান্টি নেই, অর্থাৎ পাবোই না ধর এখানে। ঠিক আছে, তাহলে কি করে পাবো, বের করব? দেখতে পাচ্ছি যেটা 3 এবং 4 দুজনেই কিন্তু, এটা এখান থেকে দেখতে পাচ্ছিস এটা বি এর উপর ডিপেন্ডেন্ট, এখান থেকে সিটা বি এর উপর ডিপেন্ডেন্ট। বিটাকে কিছু একটা ধরে নে তাহলে, বিটাকেই কিছু একটা ধরে নিচ্ছি। লেট বি ইকুয়ালস টু কে, কেটা হচ্ছে একটা আর, কে বিলংস টু আর। দেয়ার ফোর ফ্রম থ্রি, ফ্রম থ্রি আমরা এটা কত পাবো? মাইনাস বি অর্থাৎ মাইনাস কে। এবং ফ্রম ফোর, ফ্রম ফোর, ফোরে আমরা কি পাবো? সি ইকুয়ালস টু মাইনাস ভি ইকুয়ালস টু মাইনাস কে। ঠিক আছে, তাহলে এইগুলো পেলাম। কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে কে এর একটা পারফেক্ট ভ্যালু নিয়ে নেব, কে এর একটা পারফেক্ট ভ্যালু নেব, শুধুমাত্র কে দিয়ে রাখবো না, কে এর একটা স্পেসিফিক ভ্যালু লিখে দিতে হয়। লেট কে ইকুয়ালস টু, সাধারণত আমরা 1 লিখবো। ঠিক আছে, লেট কে ইকুয়ালস টু 1। তাহলে দেয়ার ফোর, তাহলে বিটা কত হবে? বিটা তার মানে হয়ে যাচ্ছে হচ্ছে 1, এটা হয়ে যাচ্ছে তাহলে -1, সিটা হয়ে যাচ্ছে -1। তাহলে দেয়ার ফোর এফ এক্স ওয়াই জেডটা তাহলে কত হয়ে গেল? এফ এক্স ওয়াই জেড তার মানে হয়ে গেল হচ্ছে, বল কি হবে? মাইনাস এক্স, এক্স প্লাস বি ওয়াই তো, প্লাস ওয়াই মাইনাস জেড ফর অল এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু আর থ্রি। তাহলে এটাই হচ্ছে আমাদের বেসিস। দেয়ার ফোর ওয়ান বেসিস, একটা বেসিস, অনেক বেসিস হতে পারে, ওয়ান বেসিস অফ ডাব্লিউ নট ইজ এস ইকুয়ালস টু এফ এক্স ওয়াই জেড
সেই এফ এক্স ওয়াই জেডটা কত, মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হয়েছে, মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। স্যার বল। আচ্ছা কে এর মান এখানে ওয়ানই ধরতে হবে নাকি র্যান্ডামলি যে কোনো নাম্বার ধরা যে যেতে কোনো পারে? কিছু ধরা যাবে, যে কোনো কিছু করা যাবে, জিরো ধরবি না শুধু, আচ্ছা জিরো বাদে যা কিছু করবে। ঠিক আছে, জিরো দিলে সব জিরো হয়ে যাবে। তাহলে তো না দেখি অ্যান্সার বলে দেওয়া যাবে। ঠিক আছে, এইটুকুনি করলে 5 নম্বর পাওয়া যাবে। যেহেতু আমাদের একটা বার করতে বলছে, একটা বেসিস বার করতে বলেছে, তাই ফাইন্ড এ বেসিস অফ অ্যানি লেটার। এবার একটা সাবস্পেসের তো তোর একটাই বেসিস হবে এরকম কোনো কথা নেই, ইনফাইনাইটলি মেনি বেসিস হতে পারে। এখানে যেমন কে এর বিভিন্ন ভ্যালুর জন্য বিভিন্ন রকম, বিভিন্ন রিয়েল ভ্যালুর জন্য বিভিন্ন বেসিস তুই পাচ্ছিস। ঠিক আছে, ফলে তুই এখানে কে এর ভ্যালু 1ই ধরলি, 1 ধরে সিম্পলেস্ট যে বেসিসটা পাচ্ছিস সেটা লিখে দিলি। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? হয়েছে? একটু ছোট করো। কোন জায়গাটা দেখ? নেক্সট প্রবলেম লাইক। হয়ে গেছে। আচ্ছা, এবার যে প্রবলেমটা করাবো ওটাই এবছর পরীক্ষাতে আসবে। আমি কোনো ইয়ারের প্রবলেম আর ওই দুটো করাচ্ছি না, ওই দুটো নিজেরাই করতে পারবি। এবার যেটা করাচ্ছি ওটাই আসবে। লেখ, ফাইন্ড এ বেসিস, প্যাটার্ন সেম, বেসিস অফ, আচ্ছা ঠিক আছে, বেসিস অফ ডাব্লিউ নট। নোটেশনের সঙ্গে আমরা পরিচিত হয়ে গেছি, ডাব্লিউ অ্যানিলেটরকে ডাব্লিউ নট দিয়ে নোট করছি, তার বেসিস আগেরটাতে বের করেছিলাম সেটাই করছি এখানে। ওয়ার ডাব্লিউ ইজ এ সাবস্পেস অফ, একটু বলে দিচ্ছি, R4 spanned by one, two, minus three, four, comma, 0, 1, 4, minus 1. That is question যদি that is W equals to যদি বলে দেয় এখন L of 1, 2, minus 3, 4, তার এটাকেই কিন্তু কথায় লেখা আছে আগের অঙ্কটার মতোই। এই আগে L of কটা এরকম অঙ্ক করালেন? একটাই হয়েছে। ঠিক আছে, এরকম যদি কটা বলা পেজ থাকে তাকে ছাড়বো? কিন্তু ওই দুটো মতো সেরে রাখ। হয়েছে, ডাব্লিউ ইকুয়ালস টু এল অফ দিস বলা থাকলেও আমাদের একই অঙ্ক করতে হবে। সলিউশনটা দেখ, লেট, আগেরটা যা যা লিখে করিয়েছি সেইভাবেই করাচ্ছি। ঠিক আছে, এখানে কিন্তু R3 বদলে R4 আছে, একটা ডাইমেনশন বেড়েছে। আমাকে বলবি, আমি ওর দিকে দেখছি না কি কি লিখেছি, তোরা নিজেরা বল। ভি ইকুয়ালস টু এখানে কত, R4, আর এফটা কত, ফিল্ডটা হচ্ছে এখানে
Rn এর ফিল্ড অবশ্যই আরই হলো, তো ভি ইকুয়ালস টু আর ফোর, এফ ইকুয়ালস টু আর। ডাব্লুটা বলে দিয়েছে এল অফ ওই দুটো ভেক্টর 1 2 - 3 4, 0 1 4 - 1, তার মানে এল অফ α1 α2। ঠিক আছে, এখানেও দুটো ভেক্টর দিয়েছে, আগেরটাতেও দুটো ভেক্টর ছিল, কিন্তু আগেরটাতে যেটা ভালো ব্যাপার ছিল সেটা হচ্ছে R3 ছিল, ফলে ডাইমেনশন 3 হওয়াতে দুটো ভেক্টর দেওয়াতে একটা ভেক্টর বার করতে হয়েছে। কিন্তু এখানে যেহেতু R4 রয়েছে, অর্থাৎ ডাইমেনশন যেহেতু ভি এর 4 এবং ভেক্টর দুটো দেওয়া আছে, তাহলে কিন্তু এখানে 4 - 2 অর্থাৎ দুটো ভেক্টর বের করতে হবে। যদি এখানে তিনটে দেওয়া থাকতো, যেমন ইয়ারের প্রবলেমটাতে দেওয়া আছে, এটা কিন্তু দেখে কঠিন মনে হলো, আলটিমেটলি সোজা, বিকজ এখানে তিনটে ভেক্টর দেওয়া আছে। যত ভেক্টর কোয়েশ্চেনে গিভেন থাকবে তত আমাদের নিজেদের কম ফাইন্ড করতে হবে। যেমন এখানে R4 তিনটে দেওয়া আছে, তার মানে একটা বার করলেই হবে, কিন্তু ওখানে কিন্তু R4 দুটো দেওয়া আছে, তাহলে দুটো ভেক্টর বার করতে হবে। বোঝা গেছে? হ্যালো? বুঝলাম। হুম, select where α1 equals to 1 2 - 3 4, α2 equals to 0 1 4 - 1। পুরো সেম লিখলাম, কোনো নতুন কিছু লিখলাম না। এটাকে নাম্বারিং করে রাখি এটাকে একটা কিছু নাম্বারিং করে রাখি, কারণ ডাব্লু কিন্তু এই যে α1 α2 টা ডাব্লুর বেসিস হওয়ার 1 নম্বর কন্ডিশন কোয়েশ্চেনেই দেওয়া আছে। দ্বিতীয় যে কন্ডিশন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে এই α1 α2 সেটটাকে, এই সেট টুকে যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে সেটা কোয়েশ্চেনে বলা নেই, সেটা নিজেদের চেক করে নিতে হবে। কিন্তু তার জন্য α1 α2 তো ভ্যালু রয়েছেই, চেক করার কোনো ব্যাপার না। তাহলে ইন অর্ডার টু এক্সামিন দ্যাট এই সেটটা is a linearly independent সেটের আকারে লিখলে বলতে হবে সেট অফ ভেক্টরস। আর যদি α1 α2 লিখি তাহলে α1 α2 আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বললেই হবে, সেখানে আবার সেটের কোনো ব্যাপার নেই। এই সাইনটা দিলে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলে কিন্তু সেট কথাটা বলতে হবে। সেট অফ ভেক্টরস we consider the relation, কি রিলেশন কনসিডার করতে হয়? ওই C1 C2 দিয়ে রিলেশন কনসিডার করতে হয়, C1 α1 থিটা। ঠিক আছে, এখানে থিটাটা কি? R4 এর নাল ভেক্টর, R4 এর নাল ভেক্টরটা কি? 0 0 0 0। তাহলে ভ্যালু গুলো বসা, C1 মানে C1 অ্যান্ড C1 C2 এগুলো কিন্তু ফিল্ডের মেম্বার, এরা কিন্তু স্কেলার্স। আর এর মেম্বার মানে ফিল্ডের মেম্বার, ফিল্ডটা এখানে আর, ভেক্টর স্পেসটা এখানে R4। এবার ভ্যালু গুলো বসা সুন্দর করে, C1 ইন্টু কি আছে, α1 α2 এই সমস্ত গুলো রয়েছে। α1 ভেক্টরটা বল তাড়াতাড়ি করে। 1 2 - 3 4, α2 টা 0 1 4 - 1। প্লাস টু থিটা মানে 4টে 0।
এবার কম্বাইন মানে জাস্ট ইকুয়েশন গুলো পরপর লিখে দে তোরা এবার, কোনো অসুবিধা নেই। যেমন এখানে প্রথম কম্পোনেন্টে C1 আসবে, এখানে 0 আছে যেহেতু C2 আসবে না, তার মানে C1 ইকুয়ালস টু 0 পেলাম। তারপর 2C1 পরেরটা থেকে 2C1 প্লাস C2 সেটাও 0। তারপরে -3C1 প্লাস 4C2 ইকুয়ালস টু 0। তারপরে মাইনাস মাইনাস করতে গেল 4C1 মাইনাস C2 ইকুয়ালস টু 0। C1 C2 ভ্যালু বের কর, এখান থেকে কোনো ব্যাপার না, 0ই বেরোবে অবভিয়াসলি। ঠিক আছে, এখান থেকে 0ই পাবি। এখান থেকে C1 ইকুয়াল টু 0, সেই C1 যদি 0 এখানে বসিয়ে দিস তাহলে C2 টা 0 হয়ে যাবে। তাহলে C1 0 বসালে এখানে 0 হয়ে যাচ্ছে, বলে C2 ইকুয়াল টু 0। এবং সেই 0 0 দিয়ে এটাও স্যাটিসফাইড হবে, 2 ইন্টু 0 প্লাস 0 মানে 0, এখানে বসালেও স্যাটিসফাইড হবে। তার মানে এখানে একটাই সলিউশন, সেটা হচ্ছে ট্রিভিয়াল সলিউশন, জিরো সলিউশন, নাল সলিউশন, সেটা হচ্ছে 0 0। C1 ইকুয়ালস টু 0, C2 টা হচ্ছে 0। আর যখন এই রকম রিলেশন কনসিডার করে C1 C2 দুটোই 0 হয়ে যায়, মানে যত কনস্ট্যান্ট আসে তত সবাই 0 হয়ে যায়, তখন সেটাকে বলা হয় ভেক্টর গুলো হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। আমরা দিস ইমপ্লাইজ alpha 1, alpha 2 is a linearly independent set of vectors। মানে কিচ্ছু নতুন নেই, শুধুমাত্র একটা করে ভ্যালু এক্সট্রা আছে, মানে R3 এর জায়গায় R4, এবং তার জন্য যে ভেক্টর গুলো 4টে করে কম্পোনেন্ট নিয়ে আসছে। মানে একটা অঙ্কের ফরম্যাট লেখালেখি যদি মুখস্থ থাকে, মনে থাকে, সেই দিকে কিন্তু জাস্ট ভ্যালু চেঞ্জ করে করে পুরো গোটা অঙ্ক হয়ে যাবে। alpha 1 alpha 2 is a linearly independent set of vectors। তাহলে এটা যদি 2 নম্বর বলি, তাহলে 1 নম্বরে আছে এল অফ দিস, 2 নম্বরে চলে এলো আবার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তার মানে হয়ে গেল কি, বেসিস হয়ে গেল। তাহলে দেয়ার ফোর we can conclude that is a basis of W। W এর বেসিস কিন্তু নট W নট, W এর বেসিস পেয়েছি এখনো পর্যন্ত। এবং এই বেসিসে কটা এলিমেন্ট আছে, 2টো এলিমেন্ট আছে, containing 2 elements। বেসিস কটা এলিমেন্ট কন্টেন করেছে, containing 2 elements। আর 2 elements যখন কন্টেন করলো, নিশ্চয়ই ডাইমেনশন, W ডাইমেনশন তাহলে কি হবে, বেসিসে যটা এলিমেন্ট থাকে তটাই হচ্ছে ডাইমেনশন হয়, তার মানে 2টো। তার মানে this implies W is a 2-dimensional subspace of কার, R4 এর subspace of R4। ঠিক আছে, ইউক্লিডিয়ান স্পেস অফ ডাইমেনশন 4 R4। এখন আমরা কি জানি, নাও we know that, আমরা জানি হচ্ছে ডাইমেনশন অফ W প্লাস ডাইমেনশন অফ annihilator of W, that is dimension of W naught, is equivalent to dimension of V। তাহলে this implies dimension of W is equals to dimension of V minus dimension of W। এখন ডাইমেনশন অফ V মানে এখানে ডাইমেনশন অফ R4,
আর ডাইমেনশন অফ ডাব্লু, ডাইমেনশন অফ R4 মানে হচ্ছে 4, আর এটা মানে হচ্ছে 2। এই যে 2 এক্ষুনি করেছি, উপরে রয়েছে, তার মানে বিয়োগ করলে 2। তাহলে ডাইমেনশন অফ ডাব্লু নট কিন্তু 2 হচ্ছে, তার মানে ডাব্লু নটের যে বেসিসরা থাকবে সেই বেসিস গুলো কিন্তু দুটো এলিমেন্ট কন্টেন করে থাকবে। বেসিসের মধ্যে কিন্তু দুটো এলিমেন্ট থাকবে। তাহলে দিস ইমপ্লাইজ a basis of W naught contains two elements. ডাইমেনশনে ডাইমেনশন মানে কি, বেসিসে কটা এলিমেন্ট আছে? ডাইমেনশন 2 বেরোচ্ছে মানে কি, বেসিসে দুটো এলিমেন্ট আছে। এবং দুটো এলিমেন্ট যখন আছে তাহলে বেসিসটা কিভাবে নেব? তাহলে দেয়ার ফোর বা লেট ধর s ইকুয়ালস টু f1 প্লাস f2, মানে f1 কমা f2। তাহলে এবার কি নিলাম, দুটো নিলাম। এখন বইতে করতে দেখবি কোনটাতে একটা নিচে কোনটা দুটো নিচে, নিজের মধ্যে কনফিউশন তৈরি হবে, বা নিজের মতো একটা কিছু ভেবে নিবি যে না চারটে ভেক্টর তাহলে দুটো নিতে হবে, একটা ভেক্টর থাকলে একটা নিতে হবে, এসব কিছু ভেবে নিবি, কিন্তু আলটিমেটলি ওটা লজিক নয়। লজিক হচ্ছে ডাইমেনশন বের করে বুঝতে হবে যে কটা তোর ভেক্টর বের করতে হবে। আর সহজ উপায় কি, সহজ উপায় হচ্ছে তুই দেখে নিবি R4 রয়েছে, দুটো ভেক্টর দেওয়া আছে, তাহলে তোকে আর দুটো বের করতে হবে, অর্থাৎ এখানে দুটো নিতে হবে। R4 দেওয়া আছে, তিনটে ভেক্টর দেওয়া আছে, তোকে তিনটে বের করতে, তাহলে আর একটা বের করলে হয়ে যাবে। R4 রয়েছে, একটা ভেক্টর দেওয়া আছে, তোকে তার মানে তিনটে ভেক্টর বের করতে হবে। R3 দেওয়া আছে, দুটো ভেক্টর দেওয়া আছে, তাহলে তোকে একটা বের করলেই হয়ে যাবে। এরকম ভাবে রয়েছে, আর R3 রয়েছে। এই হচ্ছে কনসেপ্ট, সহজভাবে বোঝার জন্য। কিন্তু সেই সহজভাবেটাকে ব্যাখ্যা করতে গেলে এত কিছু করতে হবে। ঠিক আছে? বেসিস অফ ডাব্লিউ নট, এবার ডাব্লিউ নট এর বেসিস বার করব। এতদূর কিন্তু সব ডাব্লুর বেসিস নিয়ে, আলফা ওয়ান আলফা টু ডাব্লুর বেসিস ছিল, আর F1 F2 কিন্তু ডাব্লু নট এর বেসিস, সেটা আমাদের ফাইন্ড করতে হবে, টু বি ডিটারমাইন্ড। আর উপরেরটা কিন্তু দেওয়া ছিল, আলফা ওয়ান আলফা টুর ভ্যালু কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল। F1 F2 কিন্তু আমাদের নিজেদের ফাইন্ড করতে হবে। হয়েছে? এটা বের করার জন্য আমরা কি করব, ওখানে কি লিখেছিলাম দেখি, নাহলে আবার আলাদা লেখা হলে তোদের অসুবিধা হবে। বেসিস অফ ডাব্লিউ নট, তার মানে f belongs to ডাব্লিউ নট, f belongs to v স্টার, f টা আর কি থেকে আর এ লিনিয়ার ফাংশনাল ছিল, ডিফাইন্ড বাই দিস। ঠিক আছে, দেখ এদিকে। তাহলে দিস ইমপ্লাইজ f1 f2, এটা তো আমার ডাব্লিউ নট এর মেম্বার। আবার ডাব্লিউ নটে আছে মানে ডাব্লিউ নটের ডেফিনিশন প্রথমেই দেওয়া আছে, ডাব্লিউ নটে যারা থাকে তারা ভি স্টার থেকে আসে, তারা কিন্তু ডুয়াল স্পেস থেকে আসে। ভি এর যেটা ডুয়াল স্পেস, অর্থাৎ ভি এর উপর যে সমস্ত লিনিয়ার ফাংশনাল ডিফাইন করা যায়, সেই লিনিয়ার ফাংশনালের যে সেট সেখান থেকে আসে। অর্থাৎ F1 F2 কিন্তু নাথিং বাট লিনিয়ার ফাংশনাল অন ভি, দ্যাট ইজ F1 and F2 আর functions from R4 to R। ঠিক আছে, লিনিয়ার ফাংশনাল সবসময় ভি থেকে ভেক্টর স্পেস থেকে ফিল্ডে ম্যাপিং হয়, অর্থাৎ এখানে এই অঙ্কটার জন্য R4 থেকে R এ ম্যাপিং হবে, থাকবে কোথায়, ভি স্টারে। ঠিক আছে, ভি স্টার অর্থাৎ R4 স্টারে থাকবে। R4 স্টার এভাবে লেখে না বলে আমি ভি স্টার লিখছি, কিন্তু লিখলে কোনো ক্ষতি নেই, বিকজ ভি যদি R4 হয়, ভি স্টার মানে R4 স্টার। যাই হোক, দেখ তাহলে আমি ধরে নিচ্ছি লেট F1 F2 ফ্রম আর লেখা যাবে না, লেট লিখেছি মানে বি লিনিয়ার ফাংশনালস on
ভি মানে অন আর 4, ডিফাইন বাই, কিভাবে ডিফাইন করবি, কিভাবে নিবি নিজেদের। আমি ধর এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে F1, এখন R4 এর মেম্বার তোকে তুই XYZ করে লিখতে পারিস, XYZ টি নিয়ে নিতে হবে তাহলে একটা, তাহলে 4টে কম্পোনেন্ট আসবে, অথবা X1 X2 X3 X4 নিয়ে নিতে পারিস, কোনো ব্যাপার না। ঠিক আছে, আমি ধর X1 X2 X3 X4 করেই করছি। কেউ যদি XYZ টি লিখিস তাতে কোনো অসুবিধা নেই, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। দিস ইজ ইকুয়াল টু কি ধরবি বল, A1 X1 প্লাস A2 করিস না, A1 A2 দিয়ে করবো, A1 A2 A3 A4, স্যার A1 B2 এবিসি B2 নিলেই তো মিটে যায় নাকি? সেটাও সে তো হয়েই যায়। এবিসিডি নিলে তাহলে আবার তোকে পরে F2 এর জন্য আরেকটা নিতে হবে, F2 এর জন্য তাহলে ওই A2 B2 C2 দিয়ে নিয়ে নিবি। স্যার তোদের জন্য সোজা করে করে এই সমস্ত নোটেশনের। এগুলো A1 B1 আর ওগুলো A1 A2 B2 করে নিলে হবে না? সেটাও হবে, কিন্তু এভাবে কর, ঝামেলা গিয়ে লাভ নেই। তো XYZ equals to AX plus BY plus CZ plus AX plus BY plus CZ plus DT, কিন্তু A1 B1 করে দে, কারণ কি বলতো আমি ভাবছিলাম PQRS নেবো, কিন্তু PQRS হ্যাঁ তাহলেও হতে পারে, PQRS নেই, তাহলে তো হয়ে যাচ্ছে। আর আর ওয়ান এই লিখে ফেলছি। এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, মোট কথা ফাইন্ড করতে হবে, নিজেদের মতো করে লেখ, নিজেদের মতো করে লেখ। PX plus QY PQRS RZ plus ST, গ্রাফিক্স দিয়ে নিলে দেখতে ভালো হয়, কিন্তু দেখতে ভালো গিয়ে নোটেশন গুলো কঠিন হয়ে যাবে। যাই হোক এরকম ভাবে লেখ, হচ্ছে ওয়ার পাশে লিখে রে, নিচে লেখ ফর অল এক্স ওয়াই জেড টি, এটা R4 এর মেম্বার, অ্যান্ড এ বি সি ডি পি কিউ আর এস এরা সব আর এর মেম্বার টু বি ডিটারমাইন্ড, এগুলোকে ফাইন্ড করতে হবে। হয়েছে, হয়েছে। আচ্ছা ব্যাস, এবার এগুলোকে বার করতে পারলেই হয়ে যাবে। এবার দেখ সিন্স, তার জন্য কন্ডিশন কি, সিন্স F1 F2 একটু ঝামেলার অঙ্ক, F1 F2 যেহেতু ডাব্লিউ নটে রয়েছে, তার মানে ডেফিনিশন বলছে F1 F1 এর ভিতর যদি আলফা বসাই সেটা 0 হবে, এবং F2 এর ভিতরে যদি আলফা বসাই সেটা 0 হবে ফর অল আলফা বিলংস টু এস, না এস না কি লিখেছিলাম ডাব্লুর মধ্যে যে আলফা রয়েছে, অর্থাৎ আলফা আলফা টু ডাব্লুর মধ্যে রয়েছে, তাদের যদি F1 F2 আন্ডারে বসাই তাহলে 0 দিয়ে দেবে, তাহলে হবে কত 0। তাহলে এবার কর, তাহলে তার মানে কি হচ্ছে, therefore F1 আলফা 1 টা 0। ঠিক আছে, এখানে আবার ডুয়াল স্পেসের কনসেপ্ট অ্যাপ্লাই করে দিস না, F1 আলফা 1 F1 আলফা 2 0 এই সমস্ত কনসেপ্ট কিন্তু এইখানে চলবে না, অ্যানিলেটরের ডেফিনিশন কিন্তু আলাদা, অ্যানিলেটরের ডেফিনিশন কিন্তু সবাই 0, কোনো 1 এর গল্প নেই। ঠিক আছে, ডুয়াল স্পেসে যেমন প্রত্যেকটা অঙ্কে F1 আলফা 1 টাইপের আসলে আমি 1 লিখে দিতাম, আর F1 আলফা 2 আসলে তখন
জিরো লিখতাম, তা কিন্তু হবে না, এখানে সবাই জিরো, ওয়ান বলে কিছু নেই। ঠিক আছে, এগুলো খেয়াল করে করতে হবে। যাই হোক, f1 alpha 1 equals to 0, একটা একটা করে কর। f1 alpha 1 এর জায়গায় বসা, f2 টা আমি পরে ক্যালকুলেশন করবো, আগে f1 টা কর। a b c d করেছিলাম, ঠিক আছে। আলফা 1 টা কত ছিল? আলফা 1 ভেক্টরটা, আলফা 1 1 2 ভেক্টরটা কত? 4 1 2 minus 4 0 equals to minus 0. 3 ও, -3 4 minus 3 4 বসাম। তার মানে a into 1, a plus 2b minus 3c plus 4d equals to 0. আবার আরেকটা করে, এখান থেকে কিছুই করা যাবে না এখন। f2 আলফ f2 না, কি করবি বলছিলি? f2 alpha 1 কেন equals to f1 0. alpha মারা যাবে না? f1 alpha 2, হুম, ও সেটাই তো দুটোই নিতে তো হবে, করতে নেওয়া হবে। যাবে, এটাই তো নিতে হবে। f2 এখন নিয়ে আমি কি করবো? f2 নিলে তো আমার pqrs দিয়ে আসবে, আমি তো abcd এর কাজটাই করি। f1 নিয়ে কর, বল কত আসবে? আলফা 2 ভ্যালুটা কত? 0 1 4 minus 1 তার মানে a থাকবে না, জিরো আসছে মানে প্রথম কম্পোনেন্টে জিরো, মানে a থাকবে না, এখানে b থাকবে, এখানে 4c থাকবে, মাইনাস d থাকবে। কত নম্বর হবে তা তুই বল? 3 আর 4। এবার অবভিয়াসলি পুরোপুরি ইন্ডিপেন্ডেন্টলি সলভ হবে না, কারণ চারটে ভেরিয়েবল এবিসিডি, অথচ ইকুয়েশন আছে দুটো, কোনোদিনও ইন্ডিপেন্ডেন্টলি সলভ হতে পারে না। a এর ভ্যালু 1 বেরোলো, b এর ভ্যালু 5 বেরোলো, তা কিন্তু হবে না এখানে। তাহলে কি হবে? যে কোনো দুজনের ভ্যালু কিছু ধরে নিতে হবে, যে কোনো দুজনের ভ্যালু কিছু একটা ধরে নিতে হবে। কি ধরে নিবি? ধরে নে, লেট c ইকুয়ালস টু ধর 0, d ইকুয়ালস টু 1। ঠিক আছে, এইখানে কিন্তু জিরো ধরতে অসুবিধা নেই, এখানে কিন্তু জিরো ধরতে অসুবিধা নেই, বিকজ ডি আছে সাপোর্ট দেওয়ার জন্য, 1 আছে ডি এর ভ্যালু। আগেরটাতে আমরা ওরকম ভাবে জিরো নিয়ে নেবো না, তাহলে সব জিরো এসে যাবে, ফাংশনটাই জিরো পেয়ে যাবো। ঠিক আছে, এখানে যেহেতু ডিটা 1 আছে, ফলে এখানে সিটা জিরো লিখতে কোনো অসুবিধা নেই। তো যদি অন্য কিছু নেয় তাতে কোনো ভুল নেই। কি আলাদা আলাদা নিতে হবে? আলাদা আলাদা, হ্যাঁ আলাদা নেওয়াই ভালো, কিন্তু আপাতত আমি একটা কাজ করি, আগে আমি জেনারেল ভাবে দেখাই, আগের অঙ্কটার মতো করে কে ধরে আগে করি। লেট ডি ইকুয়ালস সি ইকুয়ালস টু ধর k1। হবে। একবার করে দেওয়া ভালো, যে জেনারেল ভাবে করে তো আমরা একটা পার্টিকুলার ভ্যালু চুজ করছি। c equals to k1, d equals to k2, where k1 comma k2 belongs to r. Now তাহলে from 3 থেকে কি পাচ্ছিস তাড়াতাড়ি বল? ও বাবা, k1 k2 ধরলে ঝামেলা আছে কেন? ঝামেলা কিছু নেই, তাহলে আগে 4 থেকে নিয়ে নিতে হবে। 4 থেকে নিয়ে আগে, 4 থেকে বিটা বেরিয়ে যাবে, তাহলে হয়ে যাবে কত? k2 minus 4 k1, তাহলে দেওয়ার 4। এইবার 3 থেকে 3-এ বসিয়ে দে, 3-এ প্রথমে কাজ করতে গেলে আবার অসুবিধা, কারণ এখানে এবি দুইজনে আছে। কি হবে? a ইকুয়ালস টু, তাড়াতাড়ি বল, -4d মানে 4k2 প্লাস 3c প্লাস 3k1 -2b মানে এটাকে 2 দিয়ে গুণ করে মাইনাস, অর্থাৎ -2k2 মাইনাস মাইনাস প্লাস 8k1। কত হচ্ছে বল?
কত হচ্ছে? -6k2 plus 11k1. ঠিক আছে, এবার লিখ। k1 সমান 0 ধর, k2 সমান 1 ধর, তাহলে দেয়ার 4 সিটা তার মানে কত 0, ডিটা তার মানে কত 1, বিটা তার মানে কত 0 আর 1 বসা, মানে কাকে 0 নিলাম, k1 কে 0 নিলাম, ঠিক আছে, তার মানে এটা তোর 1 - 4 × 0, তার মানে 1 হবে। কাকে কি নিচ্ছি সেটা দেখে নিবি তো, বি আর এটা কত হবে তাহলে বল, -6 হবে। এটা তো 0 হয়ে যাবে, তাহলে দেয়ার 4 f1 xyz টা কত হলো, f1 xyz টি কত হলো, -6x x প্লাস by, b কোথায় 1, প্লাস c কোথায়, c নেই, তাহলে প্লাস d, d মানে কত t, c নেই মানে z ও নেই, c নেই মানে z ও তাহলে নেই। হয়েছে? এরপর আবার পরেরটা করবো তো? হুম, পরেরটা করার সময় একটু তোরা যদি খেয়াল করিস তাহলে বুঝতে পারবি প্যাটার্ন যেহেতু সেম রয়েছে, এবিসিডির জায়গায় PQRS রয়েছে, ফলে আমরা যদি সব সেম করে যেতে পারি, কিন্তু করে গিয়ে লাস্টে কিন্তু আমরা এই যে প্রথম মানে জেড এর সঙ্গে যে আছে তাকে কিন্তু এখানে 0 নিয়েছি, আচ্ছা সিটাকে 0 নিয়েছি, তাহলে ওখানে PQRS আটটাকে কিন্তু 0 আচ্ছা নেওয়া তুমি তো যাবে। বললে স্যার হুম, এটাকে তো zero তুমি তো যাবে না বললে বলছিলে না? জিরো ছাড়া, হ্যাঁ হ্যাঁ ওটাই আমি বলছি, জিরো ছাড়া অন্য কিছু নিতে বলেছিলে তো। না ওটা আমি যখন একটা সিঙ্গেল তখন, এখানে যেমন k2 একটু আগে গল্পটা বললাম তো, k2 1 আছে, k2 যদি 1 থাকে তাহলে আমার k1 0 নিতে তো কোনো অসুবিধা নেই, পুরোপুরি 0 তো হতে পারবে না তাহলে আর, ঠিক আছে, k2 যেহেতু এখানে 1 রয়েছে তার মানে k1 0 নিতে কোনো অসুবিধা নেই, দুটো এট এ টাইম 0 নিতে পারবো না আমরা। আগের অঙ্কে যেমন আর একজনই ছিল তাকে সিঙ্গেল নিচ্ছিল, থাকলেও তো জিরো নিতে পারবো না। আর শুধু যদি একজনকেই বার করতে হয় তাহলেও 0 নেওয়া যাবে না, শুধু কে বার করতে হলেও 0 নেওয়া যাবে না, মানে এমন কিছু নেওয়া যাবে না যাতে পুরোপুরি 0 হয়ে যায়, ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়া। আর সি ইকুয়ালস টু হ্যাঁ বল কি বলছিস, হ্যালো? বলছি যে ওই যে যেখান থেকে সি ইকুয়ালস টু k1 ডি ইকুয়ালস টু k2 ধরলে ওটা কি করে বুঝলে যে সি আর ডি টাকেই ধরতে হবে, ওইখানটা আরেকবার বলো। না ওটা আমি বুঝিনি, ওটা এবি কে ধরলেও হবে, ওটা এবি কে ধরলেও হবে, সিডি কে ধরতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু কেন যা ধরলাম, খুশি। এটা যা খুশি ব্যাপার, মোট কথা যেহেতু সবসময় মাথায় রাখবি তোর কাছে চারটে আননোন, চারটে ভ্যারিয়েবল, দুটো ইকুয়েশন, যে কোনো দুইজনকে তোকে k1 k2 ধরতে হবে, যে কোনো দুইজনকে তোকে k1 k2 ধরতে হবে, চারটে আননোন আছে, ইকুয়েশন তিনটে বার করার জন্য দিয়েছে, মানে তিনটে ইকুয়েশন দেওয়া আছে, সেখানে যে কোনো একজনকে কে ধরতে হবে, চারটে আননোন চারটে ইকুয়েশনই আছে, তুই সবগুলোই বের করতে পারবি, কাউকে কে ধরতে হবে না, তোকে যদি চারটে ইকুয়েশন একটা, কি সব বলছি, চারটে আননোন একটা ইকুয়েশন যদি থাকে মাত্র, সেক্ষেত্রে তোকে তিনজনকে k1 k2 k3 ধরতে হবে, কথাটা কি ক্লিয়ার হলো? ইকুয়েশন ভ্যারিয়েবলের থেকে যটা কম থাকবে ততজন ভ্যারিয়েবলকে k1 k2 k3 এই সমস্ত ধরতে হবে, ঠিক আছে, বোঝা গেছে? কিন্তু সেটা কাকে ধরবি তার কোনো গ্যারান্টি নেই, তুই যাকে খুশি ধরতে পারিস তাকেই হবে, কেউ কোনো কাটার ব্যাপার নেই, হয়েছে?
যেমন এখানে আমি সিডি কে ধরলাম, তো সিডি কেই ধরতে হবে এরকম কোনো কথা নেই, এবি কে ধরতে পারি, এবি, এডি, এসি, যাকে খুশি ধর না, কোনো অসুবিধা নেই। হয়েছে কি? এবার তুই PQRS টা কর। সিমিলারলি পরেরটা সিমিলারলি কর, কেননা সিমিলারলি F2 আলফা ওয়ানটা যদি 0 করি, F2 আলফা ওয়ান 0 করলে আমরা কি পাবো বল? এইটাই পাবো, PQRS দিয়ে পাবো, PQRS দিয়ে পাবো, পি প্লাস, কারণ পুরোপুরি সেম রয়েছে, ভেক্টর সেম, প্যাটার্ন সেম, শুধু এবিসিডি জায়গায় PQRS রয়েছে, তার মানে চেঞ্জ কিচ্ছু হবে না। কি পাবো বল তাড়াতাড়ি? হ্যালো, বল কি পাওয়া যাবে? P plus Wait, so 2Q minus 3R plus 4T, না 4S। আর এটা করলে কি পাবি? পি তো ছিল না, এ ছিল না মানে পি ছিল না, কিউ, তারপর Q, Q plus 4R minus S। ঠিক আছে, এবিসিডির জায়গায় PQRS দিয়ে রিপ্লেস করে যেটা হলো সেটাই। অ্যান্ড কোনো ফাইন্ড করার ঝামেলা যাবেই না, পরপর লিখবি। তাহলে তুই যদি এখন শুধু একটা করা উচিত অন্তত পক্ষে, তো আটটাকে তুই ধরছিস ধর K3, আর এসটাকে ধর K4 ধরছিস, সেগুলো সব হচ্ছে রিয়েল নাম্বার, আর এসটা ধরলি। তাহলে দেওয়ার ফোর আমাকে এবার নিজেরাই বল উপরটা দেখে দেখে, তাহলে পি কত বেরোবে আর কিউ কত বেরোবে? K1 এর জায়গায় K3, আর ওইটার জায়গায় K4, K2 এর জায়গায়, বল। সেমই তো বলবে না আগেরটার মতো। সেমই হবে, শুধু ভ্যালুটা কত। কি লিখছি মানে তাহলে এটা তুই হুম -6, -6K2 প্লাস K2 মানে তাহলে 11K1। K4 প্লাস ও হ্যাঁ 11 হ্যাঁ, K, তার মানে 3, আর এটা কিউটা, কিউটা কত বেরোবে? K4 minus 4K3। ঠিক তো? যদি আর ফোর ওই টেক, হ্যাঁ হ্যাঁ, কিন্তু সব সেম যখন বেরোলো, আমি যদি সেম ভাবে K3 কে 0 আর K4 কে 1 ধরি, তার মানে তো ইয়েটা ফাংশনটাও সেম বেরিয়ে যাবে। একটা বেসের মধ্যে দুটো এলিমেন্ট দরকার, আমি সেম ফাংশন কেন রাখবো? সেম ফাংশন নিশ্চয়ই রাখবো না। তাহলে ওই টেক, এবার K4 কে 0 ধর, K3 কে 1 ধর, ধরে লেখ, এইটা আলাদা করতে হবে। এখানে যদি আমি K3 কে 0 আর K4 কে 1 ধরি, তাহলে আমি তো আবার আগের ফাংশনটাই ফিরে পাবো, আর সব যেহেতু সেম হয়ে রয়েছে, ও যদি ভ্যালুও সেম বসাই। কথাটা বোঝা গেছে? তাহলে স্যার 2 3 যদি ধরি সবই ধরা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু সিম্পলেস্ট তাহলে তো ফর্মটা একই করাই আসবে না। ভালো। 2 3 ধরতে পারিস, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে লেখ এখানে, তাহলে কত হবে বল? তার মানে আটটা হচ্ছে এখানে 1, এসটা তার মানে 0, পিটা তার মানে কত বল, ক্যালকুলেট কর। K4 0, তার মানে 11, আর কিউটা তার মানে কত? কিন্তু 0 1 ধরছি কারণ ক্যালকুলেশনের সুবিধার জন্য। K4 minus 4 K3, K4 মানে 0 minus 4, কত হবে বল? EX QY PQRS, আর তার মানে হচ্ছে জেড, টিটা তার মানে এবার থাকবে না, এসটা 0 মানে টি থাকবে না।
therefore লিখবি এখানে কি বেরিয়েছিল, কি বেরিয়েছিল তাড়াতাড়ি বল। সব যখন লিখলাম একটুখানি আর বাকি রেখে লাভ নেই। -6x + y + t। এই হচ্ছে অঙ্ক, বোঝা গেছে? ঠিক আছে, এভাবে করলে পুরো নাম্বারটা পাওয়া যাবে। অঙ্কটা একটু খাটনি বেশি, কিন্তু কনসেপ্ট জিনিস কিন্তু একই রকম, একই টানা চলছে। একটা অঙ্ক বলে লেখালেখি মুখস্থ হয়ে যাওয়া উচিত। ঠিক আছে।